হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সার্ভিস 420 এর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা জাপানের খুবই লেটেস্ট দুটি শর্ট ফিল্ম সম্পর্কে জানবো। মানে এগুলো কিন্তু মেন সিনেমা নয়, অ্যাকচুয়ালি জাপানের ইউনিভার্সিটিতে যারা ফিল্মিং এর উপর পড়ালেখা করে, নাটক সিনেমা ড্রামার উপর যারা পড়ালেখা করে, তাদের যে অ্যাসাইনমেন্ট থাকে বা ছাত্ররা প্র্যাকটিস হিসেবে যে মুভিগুলো তৈরি করে, সেরকম একটা মুভি আমরা দেখবো। তবে এই শর্ট ফিল্ম দুটো কিন্তু হরর হবে আর কি, এবং দুটো শর্ট ফিল্মই কিন্তু ওপেন এন্ডেড। এবং এইগুলোর যদি বাজেটের কথা বলি, বুঝতেই পারছি এগুলোতে আর কোটি কোটি টাকা বাজেট হয় না, হয়তো লাখ টাকাও বাজেট নেই। তারপরেও এই শর্ট ফিল্ম দুটো কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তো যাই হোক, আমরা শর্ট ফিল্ম দুটো জানবো তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। তুমি বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো প্রথম যে শর্ট ফিল্ম সম্পর্কে আমরা জানবো তার নাম হচ্ছে ইনভাইটেশন। তো যাই হোক, শর্ট ফিল্মটা যখন শুরু হয় তখন আমাদের দেখানো হয় যে পুলিশের কাছে একটা কল এসেছে, আর ফোনের অপর প্রান্ত থেকে কেউ একটা অদ্ভুত কণ্ঠে বলে ওঠে, আমার পাশের বাড়ি থেকে বাজে গন্ধ আসছে, হয়তো সেখানে মার্ডার করে রাখা হয়েছে, আর হয়তো সেই মরদেহের গন্ধটা এখানে আসছে। তো এরপর মিকা নামের একটা অফিসার তার পার্টনার তাকাশির সাথে সেই বাড়িতে পৌঁছায়। দুইজন পুলিশ যায়, আর ওখানে যাওয়া মাত্র তারা লাশের খুব বাজে গন্ধ পায় এবং তারা আলাদাভাবে ইনভেস্টিগেশন করা শুরু করে। বাট নর্মালি যদি আমি হতাম সেই জায়গায়, আমি পুরো পুলিশ ফোর্সকে কল করতাম। তো যাই হোক, এরপর মিকা ওপরের ফ্লোরে যায় আর বিছানায় অনেক রক্ত দেখতে পায়, আর পাশের রুমে সে একটা রক্তাক্ত ছুরিও দেখতে পায়। আর এরপর আলমারির ভেতরে সে রক্ত মেখে থাকে একটা মেয়েকে বসে থাকতে দেখে। তো এরপর ওই মেয়েটি মিকাকে পুলিশকে দেখে বলে, ও শেষমেশ তাহলে তুমি এসে গিয়েছো। আর নিচের ফ্লোরে আরেক পুলিশ তাকাশি খোঁজাখুঁজি করছিল, বাট সে তখন তার পেছনে একটা অদ্ভুত কিছু দেখতে পায়, অদ্ভুত একটা কিছু দেখা যাচ্ছিল। তো যাই হোক, আরেকটা যে পুলিশ রয়েছে তাকাশি, সে অদ্ভুত কিছু দেখতে পায়, আর তারপর সে ওখানে যে একটা আলমারি রয়েছে সেখান থেকে আওয়াজ শুনতে পায়। আর অন্যদিকে ওই মেয়েটা মিকা নামে পুলিশের কাছে সাহায্য চায় এবং বলে, আমার বাবা আমার মাকে প্রতিদিন মারতো, আর এরপর আমি আর সহ্য করতে পারিনি। আর তারপরে হঠাৎ করে মেয়েটা দাঁড়িয়ে যায়, আর এই দিকে নিচে তাকাশি আলমারির ভেতরে প্লাস্টিক ব্যাগে বদ্ধ একটা লাশ দেখতে পায়। আর মেয়েটা বলে ওঠে, লাশ থেকে অনেক বাজে গন্ধ আসছিল, এই জন্য আমি লাশটাকে প্লাস্টিক ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আর তারপর মেয়েটা মিকার দিকে এগিয়ে যেতে থাকে আর বলে, আমার মা মারা যাওয়ার পরেও বাড়িতে হাঁটতে থাকে। আর অন্যদিকে তাকাশির পেছনে একটা ডেমনিক লাশ এসে দাঁড়ায়। তো তাকাশি ভয়ে চিৎকার করে ওঠে। তো তাকাশির চিৎকার শুনে মিকা নিচে দৌড়কে সাহায্য করতে আসে, বাট তখন ওই ডেমনিক লাশ তাকাশিকে টেনে একেবারে, ওই পুলিশকে টেনে একেবারে আলমারিতে আটকে দেয়। তো মিকা তখন সাহস করে ওই আলমারিটা খোলে, বাট সেখান থেকে তাকাশি গায়েব হয়ে গিয়েছে। তো এই দৃশ্য দেখে মিকা মারাত্মক ভয় পেয়ে যায়, আর তারপর সে নিজে আশেপাশে প্যারানর্মাল কিছু অনুভব করতে থাকে এবং এদিক ওদিক চেক করতে থাকে। আর তারপর সে ওই মেয়েটার বাবা মায়ের যে ডেমনিক লাশ রয়েছে বা ভৌতিক লাশ রয়েছে, সেটা বাড়ির এদিক ওদিক চলাফেরা করতে দেখতে পায়। আর তখন সে মেয়েটাকে আর দেখতে পায় না, কিন্তু একটু পরেই লিভিং রুমের দরজার পেছনে মেয়েটার মাকে দেখতে পায়, কিন্তু দরজা খুলতে সে অদৃশ্য হয়ে যায়। তো এখানে পুলিশ মিকা তখন ভয়ে কাঁপতে থাকে, আর তারপরে একটা আলমারি নিজে নিজেই খুলে যায়, আর তখন রুমে প্লাস্টিক ব্যাগের মধ্যে থাকা একটা ডেমনিক লাশ চলে আসে। তো মিকা ভয়ে মাটিতে পড়ে যায় আর হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করে, বাট ওই লাশটা তখনও মিকার পিছু করছিল। তো মিকা কিন্তু একেবারে রুমের বাইরে প্রায় চলে যাচ্ছিল, কিন্তু সেখানে আরেকটা লাশ তার জন্য অপেক্ষা করছে। আর এরপর সিঁড়ি থেকে ওই মেয়েটা নেমে আসে, যে মেয়েটা মিকাকে কল করে ডেকেছে। তো ওই মিকা মেয়েটা নেমে এসে বলে, আমার বাবা মাকে বলেছিল এই বাড়ির বাইরে কেউ যেতে পারবে না, কিন্তু তুমি বাড়ির ভেতরে মানুষ ডাকতে পারবে, আর এই কারণে আমি মানুষদের ডাক দিয়ে বাড়িতে নিয়ে আসি। আর তারপর আমরা পুরো ফ্যামিলি, ওর বাবা মারও তাদের সোল বা আত্মা নেই, বুঝতেই পারছো এটা একটা ডেমনিক ফ্যামিলি এবং তারা বাইরে বেরোতে পারে না, কিন্তু তারা যে কোনো ভাবে মানুষদের এখানে নিয়ে আসে। এটা হতে পারে পিৎজা ডেলিভারি, খাবারের অর্ডার করে, পুলিশে কল করে, বা যে কোনো ভাবে, বা ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে এখানে নিয়ে আসে, তারপর মনে করো লেটাফেটা হয়ে যায়। তো যাই হোক, মিকা তো মারাত্মক ভয় পেয়ে যায়, বাট তখন ওই লাশগুলো মিকাকে ঘিরে ফেলে এবং শেষে লাশগুলো মিকাকে মেরেই দেয়। আর আমরা দেখতে পাই মেয়েটাই পুরো ভিডিও করছে। আর তারপর মিকাও তাকাশির মতো অদৃশ্য হয়ে যায় এবং পুরো বাড়ি ফাঁকা হয়ে যায়। এই বাড়িতে যে কোনো কিছু হয়েছে, কোনো রক্ত, কোনো লাশ
লাশ কোনো কিচ্ছু নেই। আর এর কিছুক্ষণ পরে আরো কিছু পুলিশ আসে এই বাড়িতে, হতে পারে ওই লাশদের পরবর্তী টার্গেট। তো এইভাবেই এই বাড়িতে ভূতগুলো বসে বা আত্মাগুলো বসে রেগুলারলি মানুষের ক্ষতি করতে থাকবে। তো এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো এর পরের যে শর্ট ফিল্মটা রয়েছে সেটার নাম হচ্ছে কারাসাকা। এই শর্ট ফিল্মটা আবার আগেরটার চেয়ে ভালো, মোটামুটি ভালো স্টোরি করেছে, এই জন্য এটা পরে দিয়েছি। তো এই শর্ট ফিল্মটা যখন শুরু হয় তখন আমাদের আয়াকা নামের একটা মেয়েকে দেখানো হয় যে বৃষ্টিতে ভিজছিল, আর তার কাছে কোনো ছাতা ছিল না। আর তখন সে একটা ছাতা দেখতে পায়, কিন্তু আয়াকা ওই ছাতাটা নেওয়ার আগেই অন্য একটা লোক এসে ওই ছাতাটা চুরি করে নিয়ে যায়। মানে ছাতাটা কারোই নয়, ওদের কেউ ভুলে রেখে গিয়েছিল, বাট ওই লোকটা আগে নিয়ে যায়। আর তখন ওই আয়াকার কাছে একটা ফোন আসে। অ্যাকচুয়ালি আয়াকা গ্রাম থেকে শহরে নতুন এসেছে এবং তার দুটো রুমমেট রয়েছে, মেয়ে রুমমেট, তাদের সাথে শেয়ারের রুমে থাকে। আর সে শহরে এসেছে নতুন জীবন শুরু করার জন্য। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে লোকটা ছাতা নিয়ে গিয়েছিল সেই ছাতাটা পড়ে গিয়েছে, কিন্তু লোকটা নেই। তার মানে লোকটাকে হয়তো এই ছাতাই মেরে দিয়েছে। আর এর কারণটা কি জানো? ওই ছাতার ভেতরে রয়েছে কারাসাকা নামের একটা ভয়ানক ডেমন এন্টিটি। তো বুঝতেই পারছো আয়াকা ওই ছাতাটা না পেয়ে কিন্তু বেঁচে গিয়েছে। তো পরদিন আয়াকা তার বাড়িতে আসে, আর ওখানে রুমমেটরা ছিল, একজনের নাম হচ্ছে নানামি আর একজনের নাম হচ্ছে কিয়োকো। তো তারা কিয়োকোর বানানো খাবার দিয়ে ব্রেকফাস্ট করছিল। আর খাবারগুলো মজা না হলেও কিয়োকোকে খুশি করতে বাকি দুইজন প্রশংসাই করে এবং খেয়ে নিচ্ছিল। নর্মালি মেসে যারা থেকেছে তারা জানে এরকম হয়। তো যাই হোক, নাস্তা করে আয়াকা বাইরে ঘুরতে বের হয়, আর তারপর সে একটা ক্যাফেতে চাকরিও পেয়ে যায় এবং কিছুদিনের মধ্যে সে একটা বয়ফ্রেন্ডও বানিয়ে ফেলে। মানে বুঝতেই পারছো উন্নত দেশের মানুষ মদ আর বয়ফ্রেন্ড ছাড়া একদমই থাকতে পারে না। তো যাই হোক, এরপর তারা এক রাতে ডেটে যাওয়ার প্ল্যান করে, কিন্তু তাদের ডেটের দিন বৃষ্টি পড়া শুরু হয়। তো আয়াকা আবারও বৃষ্টিতে আটকে যায়, আর এবারও তার কাছে কোনো ছাতা ছিল না। বাট সে ব্রিজের উপরে একটা মহিলাকে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, আর মহিলাটাকে দেখতে অদ্ভুত লাগছিল, আর মহিলাটা আয়াকাকেই দেখছিল। বাট হঠাৎ করেই ওই মহিলাটি অদৃশ্য হয়ে যায়। আর তখন আয়াকার বয়ফ্রেন্ড 1 ঘন্টা দেরি হবে বলে মেসেজ দেয়। তো যাই হোক, বয়ফ্রেন্ড যেহেতু 1 ঘন্টা পরে আসবে, বৃষ্টি আরো জোরে আসছে, তো বৃষ্টি থেকে বাঁচার জন্য কোথাও আরো ভালো জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। বাট তখনই ওই ছাতাটা দেখতে পায়, আর যেটা ওই মহিলার কাছে একটু আগে ছিল। তো আয়াকা মনে করে হয়তো ওই মহিলা অর্জনে রেখে গিয়েছে। তো আয়াকা ভালো মনে করে ছাতাটা যখন হাতে নেয়, সে দেখতে পায় ছাতার ভেতরে কিছু রহস্যময় দাগ রয়েছে, কেমন যেন রক্ত রক্ত। তবে তারপরে ওটা ইগনোর করে ওই ছাতা নিয়ে ক্যাফের দিকে যেতে থাকে। বাট হঠাৎ করে ওর হাতে রক্ত পড়তে থাকে এবং ও যখন ওপরের দিকে তাকায়, আর তখনই কারাসাকার উপর হামলা করে দেয়। আর কারাসাকা ও ভূতটা আয়াকাকে ছাতার ভেতরে নিয়ে নেয়, পুরোপুরি ছাতার ভেতরে নিয়ে নেয় এবং এমন ভাবে গায়েব করে দেয় যে আয়াকার লাগে যেন কোনো অস্তিত্বই ছিল না দুনিয়াতে। তো তখন থেকে আয়াকা গায়েব। আর তারপরের দিন আমরা দেখতে পাই নানামি আর কিয়োকো, মানে আয়াকার ওই রুমমেট ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিটেকটিভ বা গোয়েন্দা আসে। তো কথার মাঝখানে নানামি আয়াকার জিনিসপত্র চেক করতে যায়। তো ওদের কাছে মনে হয় হয়তো আয়াকা ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে কাপড় চোপড় নিয়ে, কিন্তু না, ওর কাপড় চোপড় সবকিছু তো রুমেই রয়েছে। আর এখানে লক্ষ্য, এই রুমমেটদের সাথে আয়াকার বন্ডিং খুব একটা ভালো ছিল না, কারণ নতুন এসেছে আয়াকা, এমনকি তার আজ পর্যন্ত আয়াকাকে কলও করে দেখেনি। তো যাই হোক, এরপর ডিটেকটিভ করে কি আয়াকার লাস্ট যে ইনস্টাগ্রাম পোস্টটা সেটা দেখায়, যেখানে একটা মহিলা ছাতা হাতে দাঁড়িয়েছিল, দেখতে অনেক ক্রিপি লাগছিল ব্যাপারটা। তো ডিটেকটিভের ধারণা এই ছবিটাই হয়তো আয়াকার মিসিং হওয়ার কারণ জানাবে কিংবা কারণ। তো যাই হোক, এভাবে কিছুদিন কেটে গেল, আয়াকা আর বাড়ি ফিরে না। আর এর কিছু সময় পর আমরা দেখতে পাই নানামি আর কিয়োকো ওরা ভেবেই নেয় যে আয়াকা আর কখনোই ফিরবে না। তো একটাতে নানামি সিগারেট খাচ্ছিল, আর তখন সে একটা মহিলাকে দেখে ছাতা হাতে হেঁটে যাচ্ছে। তো নানামির কাছে বিষয়টা অদ্ভুত লাগে। প্রথমত রাত, দ্বিতীয়ত বৃষ্টিও হচ্ছিল না, বৃষ্টির দিনও নয়, সে ছাতা হাতে কোথায় যাচ্ছে। আর তখনই নানামির খেয়াল হয় আয়াকার লাস্ট ইনস্টাগ্রাম পোস্টের কথা, যে এরকম একটা রহস্যময় মহিলাকেই তো ওর ইনস্টাগ্রাম পোস্টে দেখা গিয়েছিল। তো নানামি কোনো কিছু না ভেবে ওই মহিলাটার পিছু করতে শুরু করে এবং এই হারামজাদা বোকামার্কা মেয়ে ওর পিছু করতে করতে একটা টানেল পর্যন্ত পৌঁছে যায় নির্জন এলাকায়। আর আমরা দেখতে পাই ওই ছাতা হাতে মহিলাটি ওই টানেলে ঢুকে যায়। তো যাই হোক, মহিলাটি যখন হাঁটছিল তখন তার পা থেকে মনে হচ্ছিল পানির শব্দ বের হচ্ছে, লাগে যেন পানিতে হাঁটছে, বাট অ্যাকচুয়ালি ওখানে তো কোনো পানি ছিল না। তো নানামি পুরো কনফিউজড হয়ে যায়। তবে তারপরে পিছু পিছু যায়, কিন্তু একটু পরে নানামি ফিল করে যে এখানে প্যারানরমাল কিছু ঘটছে। আর তখনই কারাসাকা নানামির দিকে আসতে শুরু করে। লাইটগুলো একবার জ্বলছিল আর নিভে যাচ্ছিল, আর হঠাৎ করেই সেই মহিলাটা অদৃশ্য হয়ে যায়, বাট ছাতাটা সেখানে ফেলে যায়। বাট নানামি এত চমকে যায় যে ওর শ্বাস নিতে কয়েকক্ষণ সময় লাগে। আর তারপর নানামি ওই মহিলাটিকে পুরো টানেলে খুঁজতে থাকে, বাট কোথাও পায় না। তো এখানে বলতে হচ্ছে নানামির কিন্তু ব্যাপক সাহস। তো যাই হোক, এরপর নানামি ভালোই বাড়িতে ফিরে যায়। আর ওই রাতে নানামি সবকিছু কিয়োকোকে জানায়। তো কিয়োকো এরপর ইন্টারনেটে ওই টানেলের ব্যাপারে সার্চ করে যে ওই টানেলের কি ব্যাপার রয়েছে বা টানেলের আশেপাশে কি ব্যাপার রয়েছে। তো দেখা যায় ওই টানেলের পাশে একটা পরিত্যক্ত বাড়ি রয়েছে। আর ইন্টারনেট থেকে আরো জানতে পারে যে আজ থেকে 20 বছর আগে সেখানে একটা মার্ডার কেস হয়েছিল, যেটাকে বলা হয় ইয়ামাগিসি মার্ডার কেস। ইয়ামাগিসি ফ্যামিলিতে ঘটেছিল। তো 2000 সালে ওই ঘটনাটা ঘটেছিল। আর ওই বাড়িতে কাজুকো ইয়ামাগিসি নামের একটা মা থাকতো। আর কিছুদিন পরে তার ডিভোর্সি মেয়ে মাসুমি তার মায়ের সাথে থাকতে আসে। আর মাসুমির 2টা বাচ্চা ছিল, একটা হচ্ছে ইয়োসতিরো আর একটা হচ্ছে কিরারি। তো যাই হোক, ডিভোর্সের পরে তার মেয়ে মাসুমি পাগলের মতো হয়ে গিয়েছিল। সে তার মায়ের সাথে বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করতো। আর এর কিছুদিন পরে দেখা যায় মাসুমির যে 2টা বাচ্চা রয়েছে
ইয়াসিতো আর কিরারিও ওরাও বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয় এবং রেগুলার ওদের বাড়িতে ঝগড়া হতে থাকে, বাট ওদের বাড়ি থেকে এখন ঝগড়ার শব্দ আসে না। কিন্তু ওই বাড়ির আশেপাশে প্রায় এক ছাতা হাতে মহিলাকে হেঁটে যেতে দেখা যেত। তো অনেকদিন ওদের বাড়িতে কেউ যায় না, মানে বুঝতেই পারছো জাপানটা তো ঘনবসতি নয়, আর কেউ কারো বাড়িতে ওইভাবে তো যায় না। কিন্তু অনেকদিন পরে কিরারির একজন শিক্ষক, মানে ওই বাড়ির যে নাতি, তার শিক্ষক ওদের বাড়িতে অবস্থা দেখতে আসে। আর সে যখন বাড়িতে আসে সে ইয়োশিতো, কাজুকো এবং কিরারির লাশ দেখতে পায়, মানে নানি আর দুই নাতির লাশ দেখতে পায়। এবং এখানে নানির যে মেয়ে যে ডিভোর্সে চলে এসেছিল মাসুমি, সে পাগল হয়ে ছাতাতে আঘাত করে সবাইকে মেরে ফেলেছে। আর এরপর মাসুমিকে একটা পাগলাগারোতে পাঠানো হয়েছিল, আর এরপর সে ছাদ থেকে লাফ দিয়েছিল, কিন্তু মাসুমির পা একটা তারে আটকে যায়, তো এই কারণে সে হার্ট অ্যাটাকে মারা যায়। আর এই ঘটনা জানার পরে নানামি চিন্তা করে থাকে, তাহলে আমি টানেলে কাকে দেখলাম? ওই পরিবারের 4 জনই তো মারা গিয়েছে, এটার সাথে কি কোনো সম্পর্ক রয়েছে ওই টানেলের মহিলার সাথে? সে কি কোনো আত্মা? আর তারপর অন্য সিনে একজন লোককে দেখানো হয় যে বৃষ্টি হওয়ার আগে ওই কারাগাছের যে ছাতাটা ছিল, ওই ভৌতিক ছাতা, সেটা সামনে পায় এবং ওটা চুরি করে ফেলে। আর সে পেশায় একজন সেলসম্যান ছিল, বাড়িতে বাড়িতে গিয়ে জিনিস বিক্রি করতো, ব্রা প্যান্টি এগুলো। তো যাই হোক, সে ছাতা নিয়ে নানামি আর কিয়োকের বাড়িতে পৌঁছায় এবং বা প্যান্টি সেল করতে চায়, বাট নানামি বলে আমার যথেষ্ট আছে, লাগবে না, চলে যাও চলে যাও। কিন্তু ওই সেলসম্যান করে গিয়ে ছাতাটা ওদের বাড়ির বাইরে রেখেই সেখান থেকে চলে আসে, কারণ বৃষ্টি নেই, কিন্তু রাতে আবার বৃষ্টি চলে আসে। আর এইদিকে বাড়ির ভেতরে নানামি বসেছিল, বাট তখন পেছন থেকে হঠাৎ করে আয়াকার আত্মা ওই ছাতা নিয়ে আসে। আয়াকা মানে যে 1 মাস আগে 2 মাস আগে মারা গিয়েছে, ওদের রুমমেট ছিল যে, মানে যাকে আমরা এই সিনেমার প্রথমে দেখি। তো বলে আমি বাড়ি এসে গিয়েছি। তো নানামি মনে করে এটা হয়তো আমার আরেক রুমমেট কিয়োকে, যার সাথে আমি থাকি। তো এই ব্যাপারে পাত্তা দেয় না, বাট কিছুক্ষণ পরে কিয়োকো বাড়িতে আসে। তো তখন নানামি ভয় পেয়ে এবং বলে, তাহলে একটু আগে কে এসেছে? একটু আগে না তুই আসলি। তো এরপর সে চেক করতে যায়, কিন্তু বাড়ির ভেতরে অদ্ভুত কিছু প্যারানরমাল ফিল হয়। তো যাই হোক, দুজনে আলাদা আলাদা খুঁজছিল। তো নানামি যখন এরপর কিয়োকের কাছে আসে, তখন তো কিয়োকে দেখো আত্মা উড়ে যায়, কারণ ওই ভয়ঙ্কর ছাতাটা এখন কিয়োকের হাতে রয়েছে, যে ছাতাটা ওই মহিলার হাতে ছিল। তো ও কিছু বলার আগে আমরা দেখতে পাই কিয়োকো ছাতাটা খোলে এবং নিমেষেই কারাশাখা, ওই ডেমনটা কিয়োকোর উপর হামলা করে তাকে মেরে ফেলে। আর তখন লাইটগুলো বন্ধ হয়ে যায়, নানামি ভয়ে পালাতে শুরু করে। আর তারপর সে অন্য রুমে থেকে একটা ছুরি নিয়ে এসে ছাতাকে ইচ্ছা মতো ছিন্ন বিচ্ছিন্ন করতে থাকে, কোপাতে থাকে। বাট তখনই হঠাৎ করে ওই ছাতাটা কিয়োকো মানোর বান্ধবীতে বদলে যায়। তো এর মানে কি হলো? নানামি খুব বাজেভাবে ছুরি দিয়ে তার বান্ধবীকে মেরে ফেলেছে। আর তারপর নানামি কারাসাকা থেকে বাঁচতে এক্সিটের দিকে যায়, মানে ওই ডেমনের কাছ থেকে বাঁচতে দরজা দিয়ে পালাতে যায়, কিন্তু কারাসাকার ডেমন তখন ওর পিছু করে এবং ফাইনালি কারাসাকা নানামিকেও মেরে ফেলে। আর এর পরদিন আমরা দেখতে পাই কারাসাকা সেই ছাতা নিয়ে তার পরবর্তী শিকারের উদ্দেশ্যে বের হয়েছে। তো যাই হোক, এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। বাট এই শর্ট ফিল্ম সম্পর্কে আমি যেটা বলবো, তোমাদের কাছে মনে হতে পারে যে এরকম শর্ট ফিল্ম কেন তৈরি করলো, কোনো ফিনিশিং নাই, কোনো সৌন্দর্য নাই। অ্যাকচুয়ালি যারা ফিল্মিং নিয়ে পড়ালেখা করে বিদেশে, তুমি যদি ইউটিউবে সার্চ দাও, তুমি দেখবে আমেরিকান অনেক এরকম শর্ট ফিল্ম রয়েছে এবং ওগুলোর যদি ভিএফএক্স দেখো, তুমি অবাক হয়ে যাবে যে শালারা করছে কি। অ্যাকচুয়ালি ওরা যেটা করে, এগুলো অনেকটা পোর্টফোলিওর মতো, মানে ধরো এরা একটা ভালো কোম্পানিতে জব নেবে এডিটর হিসেবে বা ভিএফএক্স এডিটর হিসেবে, আফটার ইফেক্টর হিসেবে, তখন এই জিনিসগুলো স্যাম্পলের মতো কাজ করে। আর এছাড়াও আরেকটা লাভ আছে এই ধরনের শর্ট ফিল্ম তৈরি করলে, যেমন এই যে একটা কনসেপ্ট তৈরি করেছে কারাসাকা ডেমন, এটা আজ পর্যন্ত কেউ তৈরি করেনি। তো কোনো একটা ভালো রাইটার বা কোনো একটা ভালো প্রোডাকশন কোম্পানি যদি ওদের শর্ট ফিল্মের উপর নজর পড়ে, তারা করবে কি এই স্টোরিটাকে আরো ভালো মতো মডিফাই করবে, ডেভেলপ করবে এবং পূর্ণ দৈর্ঘ্য একটা সিনেমা বানাবে। আর তার ফলে যেটা হবে, তারা কিন্তু এই শর্ট ফিল্ম থেকে যে সিনেমাটা তৈরি করলো তার রাইটস হবে বেশ কয়েকটা টাকা লাভ হবে এবং তারা বোনাস হিসেবে কাজও পেতে পারে। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি স্যাভেজ 420-তে আমরা মাসে 30টা ভিডিও দেবো বা 25টা ভিডিও দেবো এবং সেগুলো হবে সবগুলো কোরিয়ান যে থ্রিলার সিনেমাগুলো রয়েছে, যেগুলোর IMDb রেট 6-এর উপরে, 7-এর উপরে, মানে সেই সব কোরিয়ান থ্রিলার সিনেমা আনবো এই চ্যানেলটাতে এবং আশা করি প্রত্যেকটা সিনেমা তোমাদের ওপি লাগবে, মানে অসাধারণ লাগবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর অবশ্যই রাস্তায় কোনো পাওয়া জিনিস ব্যবহার করো না, দেখা যাবে কোনটা পেলে তার মধ্যে থেকে কি বের হলো। না, আমি জাস্ট মজা করেছি, সিরিয়াসলি বলিনি। রাস্তায় যা পাবে তাই তোমার। বাই।